যে আমাদের মূলধন দিচ্ছে, এরা আমাদের মূলধন দিচ্ছে কিন্তু তাদের লাভের বিনিময়ে। তাদের ওই মূলধন দেওয়ার বা তাদের যে তারা আমাদের টাকা দিচ্ছে, মনে করেন 1 লক্ষ টাকা দিল, তারা একটা পার্সেন্টেজের আশায় আমাদেরকে দিচ্ছে, এই টাকাটা দিচ্ছে। এবং আগামী বছর শেষে যে প্রত্যাশিত লভ্যাংশ ওইটাকে আমরা কি দিয়ে থাকি, বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ দিয়ে থাকি। কিন্তু এখানে যেহেতু প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার বা নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃদ্ধি পাবে, ওইটাকে আমরা জাস্ট যোগ করে দেবো, যেটা আমাদের যে ফাইন্যান্সের চ্যাপ্টার 7 এক ক্লাসের মধ্যে শেষ করতে পারি কিনা। তো আমাদের ফাইন্যান্সের যে চ্যাপ্টার 7 ওইটা হলো মূলধন ব্যয়। আবার এটা আমরা যে বলতেছি মূলধন ব্যয়, এটা একজনের জন্য মূলধন ব্যয়, অন্যজনের জন্য মূলধন আয়। এটা কেমন? ধরেন আমাদের ব্যবসায়ী যে তহবিলগুলো লাগে বা মূলধনগুলো লাগে, ওইগুলো আমরা সংগ্রহ করতে গিয়ে আমাদের যে ব্যবসায়ের মালিক থাকে বা যে শেয়ার হোল্ডার থাকে বা আমাদের যেই ঋণ দাতাগুলো থাকে বা ঋণদানকারী যে ব্যাংকগুলো থাকে, ওইগুলো থেকে আমরা কি করি, যে আমাদের ব্যবসায়ের তহবিল বা মূলধনগুলো সংগ্রহ করে থাকি। এখন এরা যে আমাদের মূলধন দিচ্ছে, এরা আমাদের মূলধন দিচ্ছে কিন্তু তাদের লাভের বিনিময়ে। তাদের ওই মূলধন দেওয়ার বা তাদের যে তারা আমাদের টাকা দিচ্ছে, মনে করেন 1 লক্ষ টাকা দিল, তারা একটা পার্সেন্টেজের আশায় আমাদেরকে দিচ্ছে, এই টাকাটা দিচ্ছে। এবং এই যে আমরা তাদেরকে 1 লক্ষ টাকায় নিলাম, পরবর্তীতে মনে করেন 10% সুদে নিলাম, বা তাদের 10% এক্সট্রা দেওয়ার একটা চুক্তিতে আমরা এই যে 1 লক্ষ টাকা এটা নিলাম। এখন যখন 1 বছর শেষে আমরা তাদের 1,10,000 টাকা দিব, এই যে 10% বেশি দিচ্ছি এক বছরে, যে 10,000 টাকাটা, এই 10,000 টাকাটা তাদের জন্য মূলধনী আয় এবং আমাদের জন্য কি, এটা মূলধনী ব্যয়, বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা মূলধনী ব্যয়। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের যে মূলধন ব্যবহার করে আমরা ব্যবসা পরিচালনা করতেছি, ওই মূলধন ব্যবহার করতে আমাদের যেই খরচটা করা লাগে ওইটাই কি, ওইটাই আমাদের জন্য মূলধনী ব্যয়। এখন যারা আমাদের ওই তহবিল দিচ্ছে বা বিনিয়োগ করতেছে আমাদের যে ব্যবসায়, তাদের জন্য এটা কি, এটা হলো একটা আয়, আর আমাদের জন্য এটা কি, ব্যয় বা খরচ। তো এটার সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, এখানে লিখে দিয়েছি যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে, বা তারা যে আমাদের মূলধন দিচ্ছে তাদের যে আয়, ওই আয়টা মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন হারে যে আয় করা প্রয়োজন, সে হারকে তহবিলের খরচ বা মূলধন ব্যয় বলা হয়। মানে আমাদের যেই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমরা মূলধন নিচ্ছি বা সংগৃহীত যে তহবিলগুলো নিচ্ছি, তো ওই তহবিলগুলো আমরা যে যাদের থেকে নিচ্ছি তাদের তো একটা পার্সেন্টেজ দিতে হবে। তাদের ওই পার্সেন্টেজটা দেওয়ার জন্য আমরা সর্বনিম্ন হারে যেই আয় করা প্রয়োজন, সেই আয়কেই বলা হয় বা সেই হারকেই বলা হয় কি, তহবিলের খরচ বা মূলধন ব্যয়। আচ্ছা, তারপর আমরা দেখি যে আমাদের একটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে রহিম যদি, মানে এটা হলো ব্যাংক ঋণের জন্য, যে রহিম 15% সুদে একটা কিনবে, ফ্রিজ কিনবে। এখন এই যে 15% সুদে সে ফ্রিজটা নিতেছে, এই 15%ই কি, তার জন্য মূলধন ব্যয় বা মূলধন খরচ। অন্যদিকে যে আমরা যদি নিজস্ব মূলধনের কথা বলতে যাই, তখন আমরা মনে করেন একটা ব্যবসা শুরু করছি। এখন এই ব্যবসা শুরু করতে আমরা যে 10 লক্ষ টাকা মনে করেন কি ইনভেস্ট করছি, এই 10 লক্ষ টাকা আমরা যদি অন্য কোথাও ইনভেস্ট করতাম, ওইখান থেকে যে লাভ হতো সেটা হলো মূলধন খরচ। ওইটা কীরকম, মনে করেন এই 10 লক্ষ টাকা আমরা ব্যাংকে রাখলে 6% সুদ পাইতাম, এই 6%ই হলো আমাদের জন্য কি, মূলধনী খরচ বা সুযোগ ব্যয়। নিজস্ব মূলধনের সুযোগ ব্যয় বলা হয় এটাকে। মানে আপনি একটা পথে ইনকাম করার জন্য অন্য যেই পথটা ছাড়বেন, ওইটাই হলো সুযোগ ব্যয়। তো এখন মূলধনী ব্যয় নির্ণয়ের তাৎপর্য, বা আমরা কেন মূলধন ব্যয় নির্ণয় করব, তো এখানে কিছু কারণ দেওয়া হয়েছে। তো মূলধন ব্যয় নির্ণয়ের প্রথম যে কারণ, ওইটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। মানে আপনি মনে করেন যে 10% হারে কিনিলেন, সুদ দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট, মনে করেন 1 লক্ষ টাকা আপনি মূলধন নিলেন। এই মূলধনটা ব্যবহার করে আপনার অবশ্যই 10%-এর বেশি হারে মুনাফা অর্জন করতে হবে, বা 10%-এর বেশি হারে আয় অর্জন করতে হবে। না হলে কি হবে, মনে করেন আপনি 8% যে হারে আয় করলেন, যে আপনি 1 লক্ষ টাকাটা ইনভেস্ট করে 1 বছর পর পাইলেন হলো 1,08,000 টাকা, কিন্তু আপনার যে বিনিয়োগকারী যারা আছে বা আপনি যার থেকে এই মূলধনটা সংগ্রহ করলেন, তাকে দিতে হবে আপনার 1,10,000 টাকা। তো বাকি 2,000 টাকা আপনার পকেট থেকে দিতে হবে। কিন্তু এরকম করা যাবে না, আপনার অবশ্যই 10%-এর বেশি ইনকাম করতে হবে বা আয় করার যেই সুযোগ, ওইটা ক্রিয়েট করতে হবে। না হলে আমাদের কি, ওই যে প্রজেক্ট, ওইটাতে বিনিয়োগ করা যাবে না, বা ওই যে ব্যবসা, ওইটা করা যাবে না, এবং আমাদের এই মূলধনটাও নেওয়া যাবে না। মানে এই যে বিনিয়োগ সিদ্ধান্ত, আমরা বলতেছি যে ওই প্রজেক্টে বিনিয়োগ করব অথবা ওই ব্যবসাটা করব, এই যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের যে মূলধন ব্যয়, ওইটা নির্ণয় করতে হবে, বা ওইটা নির্ণয় এটার জন্যই গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বরে কি আছে, 2 নম্বরে হলো
মূলধন কাঠামো সংক্রান্ত। মূলধন কাঠামো কি? মূলধন কাঠামো বলতে বোঝাই হলো আমাদের যে মূলধন এবং আমাদের যে ঋণ, এই দুইটার অনুপাত। মূলধন কি? মূলধন হলো ব্যবসায়ের মালিকের যেই সত্ত্ব বা মালিকের যেই অর্থ, মালিক যেই টাকা যে ব্যবসায়ী প্রদান করছে। এবং ঋণ কি? ঋণ হলো তৃতীয় পক্ষের সত্ত্ব, মানে ব্যবসায়ী যে তৃতীয় পক্ষ যে অধিকার, ওইটা হলো আমাদের জন্য কি? ঋণ। এখন এই যে মূলধন এবং ঋণের যেই অনুপাত, ওইটাই হলো মূলধন কাঠামো সংক্রান্ত, বা যেই কাঠামোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের যে মূলধন খরচে বা বেশি হচ্ছে নাকি যেই ঋণের খাতে আমরা বেশি খরচ করতেছি। মানে আমরা যদি ব্যবসার মালিক থেকে যদি মূলধন নিই, ওইখানে আমাদের বেশি মূলধন ব্যয় যাবে, নাকি আমাদের যে ঋণ যদি আমরা গ্রহণ করি ওইখানে বেশি মূলধন ব্যয় হবে, মূলধনই যেই ব্যয়টা, ওই মূলধনই ব্যয়টা হবে। তো এটা নির্ণয়ের জন্য আমাদের যে মূলধন কাঠামো সংক্রান্ত যেই মূলধন কাঠামো সংক্রান্ত বা এই যে মূলধন এবং ঋণের মধ্যে আমরা যে তফাৎটা করতেছি বা অনুপাতটা, এটা নির্ণয়ের জন্য আমাদের মূলধন ব্যয় নির্ণয়টা অধিক গুরুত্বপূর্ণ। চারটা উৎস থেকে আমরা কি করতে পারি? আমাদের যেই মূলধন বা আমাদের যেই তহবিল, ওই তহবিলটা সংগ্রহ করতে পারি। এখন প্রধানত আমরা আমাদের যেই অর্থ, এটা সংগ্রহ করতে পারি হলো দুইটা ক্ষেত্র থেকে। প্রথমটা হলো আমাদের যে মালিক বা আমাদের যে মূলধন, ব্যবসায়ের যে মূলধন, ওইখান থেকে। আরেকটা হলো আমরা যে বললাম আমাদের যে ঋণদাতা, ওই ঋণদাতা বা ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের যে তহবিল, ওইটা সংগ্রহ করতে পারি। তো এখন এই যে মালিকের মূলধন, এইখানে এই মালিকের মূলধনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমাদের আছে সাধারণ শেয়ার, এখানে আমাদের আছে অগ্রাধিকার শেয়ার, এইখানে আমাদের আরেকটা আছে, এটা হলো সাধারণ সঞ্চিতি। কারণ এই যে সাধারণ সঞ্চিতি, এটাও কিন্তু মালিকের অধিকার, এই জন্য আমরা এটাকে যে মালিকের মূলধন হিসেবে ধরে নিলাম। তো মালিকের মূলধন হিসাবে 3টা এবং ঋণদানকারী প্রতিষ্ঠানের 1টা। তো এই যে 4টা আমরা খাত দেখলাম বা 4টা উৎস দেখলাম, এই 4টা উৎসের আমরা যেই সুদ নির্ণয় বা যেই ব্যয় নির্ণয়, ওইটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে তেমন কিছুই নাই, আপনি জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে বুঝেন তাহলে আপনার একদম বোঝা সহজ হয়ে যাবে। তো এখানে যে ঋণ মূলধন ব্যয় বলা হয়েছে, মানে ডেপ্টের বাংলা হলো কি? ঋণ। এই যে কস্ট অফ ডেপ্ট বা ঋণের ব্যয়, কস্ট অফ ডেপ্ট মানে কি? ঋণের ব্যয়। এই ঋণের ব্যয়কে সংক্ষেপে বলা হয় হলো কেডি, মানে ডেপ্ট, কস্ট অফ ডেপ্ট, মানে কেডি দিয়ে আমরা বোঝাই হলো ঋণের মূলধন ব্যয়। এখন কেডি এর একটা সূত্র আছে বা ঋণ মূলধন ব্যয়ে নির্ণয়ের একটা সূত্র আছে, এটা হলো I × 1 - T × 100। এটা যদি আমরা বাংলায় বলি তাহলে আমাদের হবে হলো যে সুদের হার ইন্টু 1 মাইনাস কর হার ইন্টু 100। মানে আপনার যে সুদের হার, ওইটা থেকে আপনি যদি কর হারটা বা কর হার ছাড়া যেই মূলধনটা আছে, বা কর হার কর ছাড়া বা ট্যাক্স ছাড়া যেই মূলধনটা আছে, ওইটা দিয়ে যদি গুণ দেন এবং 100 দিয়ে যদি গুণ দেন, তাহলে আমাদের যেই মোট ঋণ মূলধন ব্যয়, ওই ঋণ মূলধন ব্যয়ের পার্সেন্টেজটা আমরা ঋণ নির্ণয় করতে পারবো। ওইটা কেমনে আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের এখানে প্রত্যেকটা কথা আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার আর এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে না। এখানে দেখেন, আমাদের 15% সুদে 10 লক্ষ টাকা ঋণ দিবে 30% ট্যাক্স রেটে, মানে আমাদের 30% ট্যাক্স দিয়ে ফেলতে হবে। কিন্তু এখানে ট্যাক্স দেওয়ার সময় আমরা কি, আমাদের এই যে ঋণের সুদ, এখানে কিন্তু ঋণের সুদের জন্য কোনো ট্যাক্স আসবে না। মানে আমাদের যে ঋণের সুদ, এটার জন্য আমরা কি ধরি না? ট্যাক্স ধরি না, বা সরকার এটার জন্য ট্যাক্স নেয় না। তো এই জন্য 1 থেকে 0.30 বা ঋণের যেই হার, ওইটা বাদ দেওয়া হয়েছে। মানে এই যে 70%, বাকি 70% এটা হলো আমাদের জন্য ঋণ মূলধন ব্যয়ের একটা পার্সেন্ট। তো এখানে দেখেন, আমাদের যে ঋণের সুদ, এটা হলো 15% বা আই মানে হলো ইন্টারেস্ট রেট বা ঋণের সুদের হার। এরপর হলো যে সূত্রের 1, এরপর হলো আমাদের ট্যাক্স রেট কত? 30%। 30% মানে আপনি যদি ক্যালকুলেটর 30% দিয়ে ইকুয়াল দেন, তাহলে আসবে হলো 0.30। আর যদি আপনি এমনি নর্মালি নির্ণয় করতে যান, 30% মানে হলো 30/100। তো 30কে 100 দিয়ে ভাগ দিলে 0.30 আসে, তাহলে 0.30 ইন্টু 100। এখন আপনি এই যদি 1 থেকে যদি 0.30 বাদ দেন, তাহলে বাকি আছে হলো 0.70, এবং এটা গুণ করে দিলে আমাদের আসে হলো 10.10%, সরি 10.50%। তো এটা হলো আমাদের যে ঋণ মূলধন ব্যয় এটা। এরপর আমরা দেখি যে আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয়। তো অগ্রাধিকার শেয়ার ব্যয় কি? মানে
আমাদের যে অগ্রাধিকার শেয়ারগুলো আছে, যেগুলো আমাদের সাধারণ শেয়ার মালিকদের আগে মূলধন এবং মুনাফা পরিশোধ করতে হয়, ওই যে শেয়ার মালিকরা তাদের ব্যয় বা ওই যে শেয়ার থেকে আমরা তহবিল সংগ্রহ করতেছি ওইটার ব্যয়। তো এখানে দেখেন কস্ট অফ প্রেফার স্টক, মানে আমরা প্রথমে এই ক্যা দিয়ে বোঝাবো হলো কস্ট। এখন ক্যার পাশে যদি ডি বসে মানে এই ডি দিয়ে বোঝাবো ডেপ্ট, ক্যার পাশে যদি পি বসে পি দিয়ে বোঝাবো আমার প্রেফার্ড স্টক। এরপর ক্যার পাশে যখন আপনি আমাদের যে সাধারণ শেয়ার, ওই সাধারণ শেয়ার বসাবেন তখন আসবে হলো এখানে ই মানে হলো ইকুইটি বা সাধারণ শেয়ার। তো এখন দেখেন আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয়ের সূত্রটা কি। অগ্রাধিকার শেয়ার ব্যয়ের সূত্র হলো আমাদের ধরেন ক্যাপি মানে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ার ব্যয়ের সূত্র হবে আমাদের যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, বা আমাদের যে শেয়ার মালিকরা আছে অগ্রাধিকার শেয়ার মালিকরা, তারা যেই লভ্যাংশটা প্রত্যাশা করতেছে বা তারা আশা করতেছে, মনে করেন আমরা 10% কি দিব, শেয়ার দিব। অন্য একটা হলো এটাকে ভাগ দিতে হবে হলো আমাদের যে শেয়ার বিক্রি হতে প্রাপ্ত অর্থ, বা এই যে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের বর্তমান বাজার মূল্য, মানে আমরা কত টাকা শেয়ার বিক্রি থেকে পাইছি ওইটা হলো এখানে দিয়ে আমাদের ভাগ দিতে হবে এই যে তাদের প্রত্যাশিত মূল্যকে। এরপর আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই, আমাদের যে কস্ট অফ প্রেফার স্টক বা অগ্রাধিকার শেয়ারের ব্যয় ওটা চলে আসবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে এক্সাম্পলটা দেখি, একটা কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, তার মানে আমাদের যে প্রত্যাশিত লভ্যাংশ ওইটা কত, বা শেয়ার মালিকদের যে প্রত্যাশিত লভ্যাংশ ওইটা হলো 8% বা 8%। এরপর কি প্রতিটা শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। এখানে যে দেখেন লিখিত মূল্য আর বর্তমান মূল্য দুইটাই হলো সেম, লিখিত মূল্য আর বর্তমান মূল্য দুইটাই সেম, মানে আমরা এই যে লিখিত মূল্যে শেয়ারটা ক্রয় করছি, এখন এটা যদি 200 বছর পরও যায় ওই যে লিখিত যেই মূল্যটা থাকবে ওইটাই হলো ওই যে শেয়ার ওইটার বর্তমান মূল্য, মানে তখনকার মূল্য আর কি। এখন দেখেন এরপর হলো আমাদের যে লিখিত মূল্য হলো 100 টাকা, কিন্তু বিক্রয় থেকে যে প্রাপ্ত অর্থ এটা হলো কত, 90 টাকা। এখন দেখেন এই যে 90 টাকা আমাদের যে সূত্র ওইখানে বলা হয়েছে হলো প্রত্যাশিত যে আয়ের হার, ওই প্রত্যাশিত আয়ের হারকে আমাদের ভাগ দিতে হবে হলো যে প্রাপ্ত অর্থ বা শেয়ার থেকে যে প্রাপ্ত অর্থ ওইটা দিয়ে ভাগ দিতে হবে। এরপর হলো যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। তো এখানে দেখেন আমাদের যে প্রত্যাশিত লভ্যাংশ ওইটা হলো যে 100 টাকা বা আমাদের যে বর্তমান মূল্য, ওই বর্তমান মূল্যের 8%, ঠিক আছে, বর্তমান মূল্য বা আমাদের লিখিত যে মূল্য ওই লিখিত মূল্যের 8%। এখন এই যে 100 টাকার 8% আসে হলো 8 টাকা, এবং বিক্রি থেকে প্রাপ্ত যে অর্থ ওটা দিয়ে যখন আপনি ভাগ দিবেন এবং 100 দিয়ে গুণ দিলে যেটা আসবে ওইটা হলো আমাদের জন্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়। এরপর দেখেন যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় কি, সাধারণ শেয়ার মূলধন ব্যয় এবং আমাদের যে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় দুইটা সূত্রই সেম, শুধু একটু ডিফারেন্ট আছে। ওইটাতে আমাদের করতে হবে হলো আমাদের যে বছরের শেষের প্রত্যাশিত লভ্যাংশ, মানে আমরা যে আগেরটা পড়ছি ওইখানে হলো যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, কিন্তু এখানে আমাদের যে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশকে ভাগ দিতে হবে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে। তো আমাদের পদ্মা লিমিটেড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যে শেয়ার সাধারণ শেয়ার বাজার মূল্য বাজারে ছাড়ে, যেটার বাজার মূল্য 20 টাকা, মানে 10 টাকা মূল্যের শেয়ার যেটার বর্তমান বাজার মূল্য কত, 20 টাকা। এবং এই কোম্পানি বছরে 10% লভ্যাংশ ঘোষণা করে, যা ভবিষ্যতেও একই থাকবে। তো এখন দেখেন এখানে লিখিত মূল্য ছিল 10 টাকা, বা আমরা যেই মূল্যে শেয়ারটা ক্রয় করতেছি বা ওইটা হলো 10 টাকা, লভ্যাংশ কত, 10 টাকার 10% মানে 1 টাকা, বর্তমান বাজার মূল্য 20 টাকা। তাহলে আমাদের কি দিতে হবে, বছর শেষে যে লভ্যাংশটা পাবো বা আমাদের এই যে 10% পর, মানে 1 বছর পর আমরা যে 10% হারে মুনাফা বা লভ্যাংশ তারা কি করছে ডিটারমাইন করছে ওইটা হলো 1 টাকা, এবং আমাদের যে বাজার মূল্য শেয়ারের যে বাজার মূল্য ওইটা দিয়ে ভাগ দিতে হবে, এবং যা আসে ওইটাকে 100 দিয়ে গুণ দিলে আমাদের যেই পার্সেন্ট আসবে ওইটা হলো আমাদের জন্য কি যেই শেয়ারের মূল্য বা আমাদের যে শেয়ার মূলধন ব্যয় বা সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। এখন দেখেন ওইটা হলো আমাদের যেই লভ্যাংশটা দেওয়া হয়েছে ওইটা হলো আমাদের সাধারণ শেয়ারের মূলধনের জন্য শূন্য লভ্যাংশ বৃদ্ধি, মানে এখানে এই যে 5%, এই 5%টা হলো আমাদের এই যে 5% শেয়ারের মূলধন ব্যয়, এটা প্রত্যেক বছর ওই শেয়ার যদি 100 বছর থাকে 100 বছরই আমরা এই 5% হারে কী পাবো, আমাদের মূলধন ব্যয়টা ধরে নিতে হবে। এরপর হলো স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, মানে সাধারণ শেয়ারের দুইটা পদ্ধতি আছে, আপনি দুইটা পদ্ধতির মাধ্যমে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে পারবেন। একটা হলো শূন্য হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আর একটা হলো স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, মানে এখানে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রত্যেক বছর বৃদ্ধি পাবে। এখন দেখেন
এটার সূত্র কি? এটার সূত্র জাস্ট আমাদের যে D1 ডিভাইডেড বাই P0 বা বর্তমান বছরের লভ্যাংশকে আমরা কি করি যে আগামী বছর শেষে যে প্রত্যাশিত লভ্যাংশ ওইটাকে আমরা কি দিয়ে থাকি, বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ দিয়ে থাকি। কিন্তু এখানে যেহেতু প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার বা নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃদ্ধি পাবে, ওইটাকে আমরা জাস্ট যোগ করে দেবো। যেটা বৃদ্ধি পাবে ওইটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। এখন দেখেন ওটা যোগ করে দিলে কি আসে। এখন আমাদের এই যে বছর শেষে যে প্রত্যাশিত লভ্যাংশ, এটার সূত্রটা আমাদের আগে বের করতে হবে। তো দেখেন আমরা যদি একটা ম্যাথ প্র্যাকটিসে যাই, এখানে আমাদের যে বইয়ের কাজ দেওয়া হয়েছে ওইটাই আমরা প্র্যাকটিস করি যে বছর শেষে প্রত্যেকটাতে 12 টাকা হারে কি লভ্যাংশ প্রদান করা হয়। তাহলে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ কত, 12 টাকা, যেটা উপরে যাবে। এরপর অতীতের তুলনায় 10% হারে, মানে বৃদ্ধির হার কত পার্সেন্ট, 10%। তাহলে এটা আমাদের যোগ দিতে হবে, কারণ আমরা যে প্রত্যেক বছর বৃদ্ধি পাই ওটাকে আমরা যোগ দিব। এরপর কি, কোম্পানি 125 টাকা বর্তমান বাজার মূল্য হলো শেয়ার। তাহলে আমাদের যে সূত্র ওটা কি ছিল, যে আমাদের ফার্স্টে যেটা শূন্য হার বৃদ্ধি লভ্যাংশ যে পদ্ধতিটা ছিল, ওইখানে ছিল হলো আমাদের যে প্রত্যাশিত লভ্যাংশ, এই প্রত্যাশিত লভ্যাংশ উপরে থাকবে, আমাদের যে বর্তমান বাজার মূল্য এটা নিচে থাকবে। এখন এটার সাথে আমাদের জাস্ট যোগ হবে কোনটা, যেটা বাড়তেছে 10%, মানে 0.10। এই হারটা আমরা যোগ করব। এরপর এটা ক্যালকুলেশন করে আমাদের যদি 100 দিয়ে গুণ দিয়ে দিই, যেটা আসবে ওটাই হলো আমাদের জন্য কি, যেই স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, ওইটার মাধ্যমে আমাদের যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। এরপর দেখি আমাদের যে সংরক্ষিত আয়, বা যেটা আমরা বলছিলাম যে সঞ্চিতি। এখন দেখেন আমাদের এই সংরক্ষিত আয়টা কি। সংরক্ষিত আয়টা হলো আমাদের কোম্পানি প্রত্যেক বছর যে মুনাফাটা অর্জন করে, ওইখানে শেয়ার হোল্ডারদের মাঝে সবগুলো দিয়ে ফেলে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা জমা রাখে। কিসের জন্য? তাদের পরবর্তীতে কোনো হঠাৎ করে যদি লাগে, তারা হলো সংকট বিবেচনা করে, তারা কি করে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তারা জমা রাখে। তো এরপর কি আছে, এরপর হলো গড় মূলধনী ব্যয়। গড় মূলধনী ব্যয় কি? গড় মূলধনী ব্যয় হলো আমাদের যে অ্যাভারেজ যে মূলধন ব্যয়। তো অ্যাভারেজ মূলধন ব্যয় বলতে আমাদের যে ঋণ মূলধন ব্যয়, এরপর আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, এরপর আমাদের আছে হলো সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এগুলোর যে অ্যাভারেজ মূলধন ব্যয়টা কত, ওই অ্যাভারেজ মূলধন ব্যয় হলো আমরা একটা যদি আমাদের সকল ক্ষেত্রে মূলধনগুলো সেম হয়, মানে মনে করেন আমরা ঋণ থেকে নিলাম 100, ধরেন 1 লক্ষ টাকা মূলধন নিলাম। এরপর আমাদের মনে করেন সাধারণ শেয়ার থেকে 1 লক্ষ টাকা মূলধন নিলাম। এরপর আমাদের যে অগ্রাধিকার শেয়ার, ওইখান থেকে আমরা 1 লক্ষ টাকা মূলধন নিলাম। তখন এটা এভারেজ কি হবে, আমরা যদি যে মূলধনী ব্যয়ের পার্সেন্টেজটা আসছে ওইটাকে যদি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিই, তাহলে চলে আসবে। কিন্তু এখানে যদি আমরা আমাদের যে ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এখানে যদি ডিফারেন্ট অ্যামাউন্ট থাকে, তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। এখানে দেখেন সাধারণ শেয়ার 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার 100 কোটি টাকা। তখন আমাদের একটা পার্সেন্টেজে যেতে হবে যে আমরা আসলে কত পার্সেন্ট মূলধন কোত্থেকে সংগ্রহ করছি। মনে করেন এই যে 500 কোটি টাকা, এটা হলো আমরা নিছি, মনে করেন এটা আমাদের টোটাল মূলধন। এখন এখানের যে 200 কোটি টাকা কিসের, সাধারণ শেয়ারের, আর 200 কোটি টাকা ঋণ মূলধনের, আর 100 কোটি টাকা অগ্রাধিকার শেয়ারের। এটা কত পার্সেন্টটা বের করতে হবে, বা 500 কোটি টাকার কত পার্সেন্ট হলো এই 200 কোটি টাকা। তো 500 কোটি টাকার কত পার্সেন্ট, এটা যদি আমরা 200 কোটিকে যদি 500 কোটি দিয়ে ভাগ দিই, বা 200কে যদি 500 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের চলে আসে হলো যেটা, ওইটা হলো 40%। ঠিক আছে, এই 40%টা হলো আমাদের জন্য কি, যে সাধারণ শেয়ার। তাহলে ঋণ মূলধনের জন্য 40%, বাকি 100 কোটি টাকা। তাহলে 200 কোটি টাকায় যদি 40% হয়, 100 কোটি টাকায় 20%, তাহলে আমাদের যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় ওটা হলো 40%, অগ্রাধিকার ঋণ মূলধন থেকে সংগ্রহ করছি 40%, এবং অগ্রাধিকার শেয়ার থেকে সংগ্রহ করছি কত, যে 100%। এখানে দেখেন যে ঋণের সুদ ওটা হলো 10%। এরপর আমাদের যে অগ্রাধিকারের লভ্যাংশ এখানে 8%। এরপর হলো আমাদের যে সাধারণ অগ্রাধিকার শেয়ারের দর যথাক্রমে 255 টাকা এবং 110 টাকা। সাধারণ শেয়ারের বর্তমান লভ্যাংশ 13 টাকা, যেটার বৃদ্ধির হার 4%, মানে কর হার হলো 48%। তো এখান থেকে আমাদের আগেই যে ঋণের মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। এগুলো আমরা যে আগে সূত্র করে দেখাইছি, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমাদের যেটা আসবে, ধরেন ঋণ মূলধন ব্যয় আসলো 6%। এরপর অগ্রাধিকার শেয়ার যে ব্যয় আসলো ওটা হলো 7.27%, এবং সাধারণ শেয়ারের যে ব্যয় ওটা আসলো 9.30%। এগুলোকে এখন আমরা কি করব, এগুলোকে আমরা আরেকটা জিনিস করতে হবে, ওইটা হলো এই যে ঋণ মূলধন ব্যয়, এটার সাথে ঋণের যেই মূলধনের পার্সেন্টেজ ওটা হলো গুণ দিতে হবে। মানে ঋণ মূলধন ব্যয় ইন্টু ঋণের শতকরা হার, বা
কত পার্সেন্ট ঋণ, তো ওইটা যদি গুণ দিয়ে আমরা প্রত্যেকটাতে, যেমন ধরেন আমাদের ঋণ মূলধন ব্যয় ছিল ঋণ মূলধন ছিল 40%, ওই 40% দিয়ে গুণ দিব। এরপর অগ্রাধিকার শেয়ারে ছিল 20%, তাহলে অগ্রাধিকার শেয়ার এখানে 20% দিয়ে গুণ দিব, এবং সাধারণ শেয়ারে ছিল 40%, ওইটা 40% দিয়ে গুণ দিব। এবং এইগুলো থেকে যেই মানটা আসবে ওইটা যদি যোগ করে দিই, আমাদের যে গড় মূলধন ব্যয় ওইটা নির্ণয় হয়ে যাবে। তো এটাকে আমরা জাস্ট একটু দেখাই যে আমাদের যে কেই বা কস্ট অফ ইকুইটি, তো আমাদের যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ছিল ওইটা হলো 9.30%, 9.30% দিয়ে সাধারণ শেয়ারের মূলধন ছিল 40%, ওই 40% দিয়ে গুণ দিছি। এরপর আমাদের যে কস্ট অফ প্রেফার স্টক, তো কস্ট অফ প্রেফার স্টক ছিল হলো 7.27, তো কস্ট অফ প্রেফার স্টকে আমরা যে 20% বা আমাদের যে কস্ট অফ অগ্রাধিকার শেয়ারের মূলধন ছিল 20%, ওই 20% দিয়ে গুণ দিছি। এরপর আমাদের কস্ট অফ ডেট বা ঋণ মূলধন ব্যয় হলো 6%, নির্ণয় করছি এখানে 6%। এরপর ঋণ মূলধন ব্যয়ে যে ঋণের মূলধনের হার ওইটা হলো 40%, ওই 40% দিয়ে গুণ দিছি। যা আসবে তা যদি যোগ করে দিই 7.57% হলো এভারেজ আমাদের যে মূলধন ব্যয় ওইটা। তো এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।